তার এক ধরনের উল্টো স্পষ্টীকরণ, স্পষ্টাস্পষ্টভাবে আমরা যেটা বলবো ঠিক আমাদের বক্তব্য আপনারা অনুরূপভাবে তুলে ধরবেন। আমাদের বক্তব্য যেটা কোর্টের বক্তব্য, মানে কোর্টের বক্তব্য যেটা আছে, আমাদের বক্তব্য মানে কোর্টের যে রায় আমরা নিয়ে এসেছি, অর্ধেকটা দেবেন, রায়ের কপি। দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক যে 19 জনের নেতামন্ত্রীর নাম নাম আছে, সে নামগুলি একটু আপনাদের সামনে একই রায়ে প্রতিভাত হচ্ছে, একে একে বলতে চাই। প্রথম নাম হচ্ছে শ্রী অধীর রঞ্জন চৌধুরী, তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত হচ্ছেন শ্রী সূর্যকান্ত মিশ্র, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। তৃতীয় হচ্ছেন অশোক ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী। চতুর্থ জন হচ্ছেন শ্রীকান্তি গাঙ্গুলি, প্রাক্তন মন্ত্রী। আছেন প্রাক্তন মন্ত্রী আরেক কংগ্রেসে, জনাব আবু হেনা, ওই একই রায় বলছে। আছেন ফণীভূষণ মাহাতো, আছেন সিপিএমের ধীরেন বাগদি, আছেন রূপরানী মণ্ডল, আছেন তরুণ কান্তি ঘোষ, আছেন চন্দন সাহা। এরকম অজস্র নাম। আছেন মোহিত সেনগুপ্ত, আছেন নেপাল মাহাতো। এরকম অজস্র নাম এইটায় এই একই রায়ে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই 19 জন নেতামন্ত্রী তৃণমূলের নাম যেমন আছেন, তেমনি কংগ্রেসের নেতারা আছেন, তেমনি সিপিএমের নেতারাও আছেন। কিন্তু আমরা সিপিএম বা কংগ্রেস বা অন্য দল তাদের নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না, কারণ এটা আদালতের অবজারভেশন। আমরা এইবার সিপিএম এবং কংগ্রেস নেতারা যারা এই দুদিন ধরে ববি হাকিম যেটা বললেন, আমাদের নামে টানা খারাপ কথা বলে গেলেন এবং একটা সামাজিক পারসেপশন তৈরি করার চেষ্টা করে গেলেন যে তৃণমূলের লোক মাত্রই দুর্নীতিগ্রস্ত, তাদেরই কেবলমাত্র সম্পত্তি বৃদ্ধি হয়। আমরা এই তালিকা তুলে দেখাচ্ছি যে এইটা আসলে মহামান্য আদালতের রায়, এবং গণমাধ্যমের থেকে আশা করছি যে কেবলমাত্র এক ধরনের উদ্দেশ্য প্রণোদিত, এক ধরনের কেবলমাত্র একটি রাজনৈতিক দলকে দাগিয়ে দেওয়া, কেবলমাত্র একটি রাজনৈতিক দলকে খাপ পঞ্চায়েতের আওতায় নিয়ে আসা, ক্যাঙ্গারু কোর্টের ট্রায়ালে নিয়ে আসা, এবং তারপর আপনারা আবার জনপ্রতিনিধির থেকে আশা করবেন। এমনিতেই দেখুন, রাজনীতিবিদ মানেই সমাজে খানিকটা ভিলেন, আর ক্ষমতায় থাকা রাজনীতিবিদ মানে হচ্ছে আপনারা যেটা তৈরি করছেন, যেটা তৈরি হচ্ছে সমাজে, সেটা হচ্ছে এনিমি অফ দ্য পিপল, গণশত্রু। অথচ আপনারাই রাজনীতিবিদদের থেকে চাইবেন যে এরপর তারা ঠান্ডা মাথায়, স্বচ্ছভাবে, খুবই ধীর স্থির মাথায় তারা সম্পূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাবেন। আমার মনে হয় যে আমাদের যেমন রাজনীতি আছে, জনগণের যেমন রাজনীতি আছে, নিশ্চয়ই গণমাধ্যমের রাজনীতি থাকতে পারে, এবং সেই রাজনীতিকে তাদের পলিসি অনুযায়ী আমরা সম্মান জানাই, আমরা তাকে বিন্দুমাত্র অসম্মান করতে চাই না। কিন্তু এই রাজনীতির ফলে এই যে পারস্পরিক কেবলমাত্র আমার বক্তব্য তুলে নিয়ে আবার একজন বিরোধীর কাছে যাওয়া, তার বক্তব্য তুলে নিয়ে আবার সন্ধ্যেবেলা সেখানে একটা পঞ্চায়েত বসিয়ে দেওয়া বা এক ধরনের আলোচনা বসিয়ে দেওয়া, এটা শেষ কোথায়, এর নিষ্কৃতি কোথায়? আমি এটা বাংলার যারা সচেতন মানুষ, চিন্তাশীল মানুষ, তাদের কাছে আবেদন রাখছি, এবং যাবতীয় গণমাধ্যম যারা আমাদের সঙ্গেই আছেন বা আমার বিপক্ষেও থাকতে পারেন, কেউ আমার শুভানুধ্যায়ী হতে পারেন, কেউ আমার বিপক্ষে থাকতে পারেন, কেউ আমার পক্ষে থাকতে পারেন, কেউ আমার বিরোধী হতে পারেন, কেউ আমার বন্ধু হতে পারেন, কেউ আমার শত্রু হতে পারেন। আপনার যার যার নিজস্ব রাজনীতি নিয়েই সেটা হতে পারেন, এবং তাদের প্রত্যেককে আমরা সম্মান জানাচ্ছি। আমরা খালি বলছি যে এই যে একপেশে যে বক্তব্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একটা যে সোশ্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, সামাজিক যে বয়ান তৈরি করার চেষ্টা হচ্ছে, এই বয়ানের কোথাও আমার মনে হয় যে অবসান হোক, অথবা যা সত্য তা সবার ক্ষেত্রেই স্বচ্ছভাবে তুলে ধরা হোক। এইটাই আমাদের একমাত্র বক্তব্য। আমি আবার বলি, মহামান্য আদালতের অবজারভেশন নিয়ে, তাঁর রায় নিয়ে, তাঁদের বক্তব্য নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো বক্তব্য নেই। আমরা আমাদের আইনি প্রতিষেধক বা মোকাবিলা কী করবো সেটা আমাদের দলীয় ব্যাপার, সেটা আমরা পদস্থ নেতৃত্বের সঙ্গে আমরা আলোচনা করব। কিন্তু আমি গণমাধ্যমের একাংশের কাছে বলতে চাই, একাংশের কাছে, সবার কাছে নয়, যে আপনারা আমাদের এই বক্তব্য দয়া করে তুলে ধরুন, এবং সত্যিকারের রায় যাদের নাম আছে তাদের কাছে গিয়ে এবার প্রতিক্রিয়া চান, তারা এবার কি বলবেন। আমাদের কাছে যেমন সেদিন বিকেল থেকে সমস্ত গণমাধ্যম আমাদের থেকে মতামত জানতে চেয়েছিলেন, আমরা চাইবো এবার তারাও আপনারা তাদের কাছেও যান। আমরা তাদের নামে কোনো খারাপ কথা বলতে চাই না, উৎসাহ করতে চাই না। খুব মজার ব্যাপার হচ্ছে 2016 সালে
এমন কোনো প্রার্থী নেই ভারতীয় জনতা পার্টির যিনি 2016 সালেও জিতছেন, আবার 21 সালেও জিতছেন। অর্থাৎ 21 সালের যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তার কোনো ব্যাকট্র্যাক নেই। তাহলে আমরাও সাগ্রহে তাকিয়ে থাকবো 2026 সালে যে ভারতীয় জনতা পার্টির 21 সালে জিতেছেন, তাদের যারা আবার যদি কেউ তারা টিকিট পান, ওই 70 জনের মধ্যে কতজনের সম্পত্তি কতগুণ বৃদ্ধি পেল ইনকাম ট্যাক্স দেওয়ার পর, আইটি রিটার্ন দাখিল করার পর, সমস্ত জায়গায় স্বচ্ছ থাকার পর তাদের কতগুণ বৃদ্ধি পেল, এর দিকেও কিন্তু আমরা খুব সযত্নে তাকিয়ে থাকবো। কেননা আমি আবার বলছি, 2021-এ যে ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেটরা জিতেছেন, তাদের কেউ 16 সালে জেতেননি, কিন্তু তাদের তো আবার 26 সালেও লড়তে হবে। এবং তখন আমি গণমাধ্যমের থেকে আশা করব 21 সালে যারা লড়ছেন, 26 সালে তাদের কতগুণ বৃদ্ধি পেল, তারাও কিন্তু ওই গণমাধ্যম যেন তুলে ধরে। তা নিয়েও যেন পিআইএল হোক বা না হোক পরের কথা, কিন্তু এটা একটা সামগ্রিক একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম। ব্যাস, চল। একটাই প্রশ্ন এই সম্পর্কে হতে পারে, একটাই নেব, বলুন। হিন্দি আমি বলতে পারি না ম্যাডাম। আজকে বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে যাওয়া হয়েছে এবং সেখানে গিয়ে এই অভিযোগ করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের উদাহরণ দেওয়া হয়েছে, এর কথা বলা হয়েছে, এই যে 19 জন বা যাদের নামে 19 জন তো নয়, দেখা গেল তো। বিজেপি যেটা অভিযোগ করেছে, হ্যাঁ। এটা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে তথ্য মজুমদাররা দাবি করেছে যে এই রাজ্যে আইনের কোনো শাসন নেই। এই দাবিটা আজকে তারা বলবো বলে দেবো, বল। এই মামলাতে এই মামলা না, রাষ্ট্র আমি বলি, এই মামলাতে ইনকাম ট্যাক্স একটা পার্টি আছে। ইনকাম ট্যাক্স এখনও এফিডেভিট দেয়নি। এই যে যারা আমরা জনপ্রতিনিধি, তারা যখন ইলেকশনে ফর্ম ফিল আপ করি, আমরা যেটা সত্য সেটা প্রকাশ করি। আজকে আমার একটা যদি বাড়ি থাকে, সেই বাড়িটার আজকে যা দাম 5 বছর পরে ভ্যালুয়েশন বেড়ে যায়। আমার যদি কিছু ফিক্সড ডিপোজিট থাকে, তার ইন্টারেস্টে বেড়ে যায়। আমরা সরকার থেকে যে মাইনেটা পাই, সেই টাকাটা জমা হয়। তাতে যদি 14%, 20%, 25% বাড়ে, সে তো ইনকাম ট্যাক্স দেখবে। ইনকাম ট্যাক্স যদি মনে করে যে কোনো সেখানে এমন টাকা আছে যে টাকার কোনো এক্সপ্লেনেশন নেই, তাহলেই প্রশ্ন আসতে পারে। সুতরাং রাষ্ট্রপতি বলুন বা যেখানেই বলুন, যেভাবে বিজেপি ব্যবহার করছে সেটা ঠিক নয়। কোর্টে মামলা চলছে, কোর্টে আমরা এফিডেভিটও দিয়েছি, এবং আমরা এটুকু বলতে পারি যে আমাদের যে কজনের বিরুদ্ধে এই মামলা ছিল, আমরা সবাই তাদের যা রোজগার বা যেটা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা কোর্টে এফিডেভিটের মাধ্যমে জানিয়ে দিয়েছি। ইনকাম ট্যাক্স দেখুন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চলো, আর বকুন, চলো। হ্যাঁ, কোনটা? আর বিজেপি যদি এরকম কথা বলে থাকে, তাহলে আমাদের বলতে হবে, আজকে একটি গণমাধ্যমে পড়ছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীরও আয় বেশ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অভিলিখিত 1,10,00,000 ছিল, এটার জন্য বৃদ্ধি পেতেই পারে। হয়েছে। আপনার গতকাল যা আয় ছিল, 1 বছর পর আয় আপনাদের সবার সমান নয়, এ তো খুব নর্মাল কথা। তার জন্য ইনকাম ট্যাক্স দিতে হয়। আমার 11 সালে বা 16 সালে যে মাইনে বা রোজগার 21 সালে বাড়তেও পারে, যদিও আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা কমেছে। অন্য কথা। আবার অনেকের ক্ষেত্রে কমেছে, আবার কারোর ক্ষেত্রে হয়তো বেড়েছে। তা এই কমা বাড়ার উপর কি নির্ভর করছে, এটা আমি আবার বলছি। এই প্রতিহিংসার যে রাজনীতি, বিরোধী দলকে যেন তেন প্রকারণের একটা কুৎসা করে শেষ করে দিয়ে, দুর্নীতিগ্রস্ত দাগিয়ে দিয়ে শেষ করার যে প্রতিহিংসার রাজনীতি, ভোটে হেরে গিয়ে, ভোটে না পেরে, পেছনের দরজা দিয়ে ছুরি মেরে, আলকাতরা লাগিয়ে, কালি দিয়ে, কুৎসা করে যে রাজনীতি হচ্ছে, এই রাজনীতি আমার মনে হয় যে কেবলমাত্র পলিটিক্যাল সোসাইটিতে এফেক্ট পড়ছে না, এটা সিভিল সোসাইটিতে পড়ছে। আমার ধারণা গোটা ভারতবর্ষের জনগণের মধ্যে চুঁয়ে পড়ছে। সেখানে আমি মনে করি যে আমাদের সব পক্ষেরই কিছু না কিছু দায়িত্ব আছে। আমাদের আজকে সাংবাদিক বৈঠক করার উদ্দেশ্য হচ্ছে সেই দায়িত্ব সম্পর্কে নিজেদের সচেতন করা, এবং আপনাদেরও কাউকে একটু হয়তো মনে করিয়ে দেওয়া। এই পর্যন্ত। নিশ্চয়ই কুৎসার পথে যাব না। কুৎসার মানে বিকল্প কখনো কুৎসা হতে পারে না। বদনামের বিকল্প কখনো বদনাম হতে পারে না। এবার আমি কি গান্ধীগিরি করব? আমি কি ডান গালে মারলে আমি কি বাঁ গালে এগিয়ে দেবো?
নাকি আমি অন্য কোনো পথ ভাববো যে পথ রাজনৈতিক পথ, সে পথ তো আমরা চলছেই। যা এই আপনার কি মনে হয় আজকে যে প্রেস কনফারেন্স করলাম, আপনার দায়িত্বশীল সম্বন্ধে বক্তব্য রাখেন, আর কিছু বলেন না। ফের হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। তার তরফে দুজন আইনজীবী আজ সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে যান। সমস্ত নথি নিয়ে তারা নিজাম প্যালেসে হাজির হন এবং আসতে পারছেন না, এটা স্পষ্টত জানিয়ে দেন আইনজীবীরা। সিবিআই সূত্রে খবর, 2টি ডাক্তারি প্রেসক্রিপশন জমা করা হয়েছে অনুব্রত মণ্ডলের। ডাক্তার তাকে 2 সপ্তাহ রেস্ট নেওয়ার কথা জানিয়েছেন। সেই মর্মেই অনুব্রত মণ্ডলের আইনজীবীরা সিবিআই আধিকারিকদের জানান অনুব্রত মণ্ডলকে 2 সপ্তাহ সময় দেওয়া হোক। 2 সপ্তাহ পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। আপডেট জানবো, শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, এবারও হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল, কার্যত সেই একই ঢাল শারীরিক অসুস্থতা। একেবারেই শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি, ফের শারীরিক অসুস্থতার গ্রাউন্ডেই কিন্তু তার যে আইনজীবী তারা এসেছিলেন, দুজন অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে 2জন আইনজীবী তারা এখানে আসেন এবং স্পষ্টত জানায় অনুব্রত মণ্ডল তিনি এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, যে কারণে ডাক্তার তাকে বলেছেন 14 দিন বেড রেস্ট করতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি 14 দিন এই মুহূর্তে, অর্থাৎ 2 সপ্তাহ তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, যে কারণে তিনি হাজিরা দিতে পারছেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অপরদিকে তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই এর পক্ষ থেকে স্পষ্টত তাকে কিন্তু 14 দিনের যে সময়সীমা দেওয়া হয়েছে তা কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। তার আগামী দিনে সিবিআই এর পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে ফের তলব করা হয়, নাকি তাকে 14 দিনের সময়সীমা দেওয়া হয়, নাকি আগামী দিনে সিবিআই এর আধিকারিক বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা আদালতের দ্বারস্থ হন গোটা বিষয়টি নিয়ে। তার কারণ এর আগে আমরা বারংবার দেখেছি, প্রায় 10 বার সিবিআই এর পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল বারংবার তার যে হাজিরা সিবিআই দপ্তরে তাকে এড়িয়ে গেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে সিবিআই আধিকারিকেরা কোর্টের দ্বারস্থ হন কিনা সেটাও এখন কিছু দেখার বিষয়। বেশ শুভজিৎ, নজর রেখো সেদিকে। এই মুহূর্তে ধন্যবাদ জানাবো। সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে প্রতিনিধি শুভজিৎ দে। অন্যদিকে ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। তার হয়ে 2 আইনজীবী গিয়েছিলেন সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে, বিভিন্ন প্রেসক্রিপশন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সময় চাওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত খবর উঠে আসছে, তবে সিবিআই কর্তারা আদৌ সময় দেন কিনা সেদিকে নজর থাকবে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার কি প্রতিক্রিয়া একবার শোনায়। दिनों से अभी तक 10 बार उनके पास निमंत्रण पहुंच चुका है सीबीआई के पास पहुंचने के लिए, लेकिन वो एक के बाद एक अपना रोड़ा उसमें डाल रहे हैं। और जब उनको कलकत्ता में जिस हॉस्पिटल में वो छुप के बचते थे SSKM, वहाँ से भी उनको बता दिया गया कि यू आर फिट, आप फिट है, आपको भर्ती होने की कोई ज़रूरत नहीं है। फिर भी वो पैतरा कस रहे हैं कि नहीं आने के लिए, तो कर लीजिए, थोड़ा कसरत कर लीजिए, लेकिन जेल तो जाना ही है, आज नहीं तो कल। जेल जितना जल्दी हो जाए उनके लिए अच्छा है, लेकिन कोशिश कर रहे बचने के लिए, तो टेंशन में रहेंगे और भी स्वास्थ्य खराब होगा। एक बार जेल चले जाते तो टेंशन ख़त्म हो जाता उनका भी। বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর সঙ্গে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী কথোপকথন ভাইরাল। বিস্ফোরক অডিও সিএনএর হাতে। সুপারের নির্দেশে গতকাল অনুব্রতকে ব্ল্যাঙ্ক পেজে প্রেসক্রিপশন লেখেন তিনি। চন্দ্রনাথ অধিকারী এমনটা বিস্ফোরক দাবি করেছেন, যদি সে অডিও সত্যতা যাচাই করেনি সিএন। স্যার, ওটা যে লিখবো ওটা কি হসপিটালের টিকিটে লিখবো নাকি কোথায় লিখবো? না, কিছু লেখালেখির দরকার নেই, আগে জান তো। না, ওটা তো আমাকে একটা জিনিস প্রেসক্রিপশন তো করতে হবে, সেটা মানে কোথায় লিখবো? প্রেসক্রিপশন এমনি কাগজেই প্রেসক্রিপশন করুন না, অসুবিধা নেই। এমনি কাগজ মানে কোথায় করবো সেটা? ব্ল্যাঙ্ক পেজে করবেন, অসুবিধা নেই। আগে আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজে তো? ব্ল্যাঙ্ক পেজে? হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ। ঠিক আছে। তাহলে সুভাষিসকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে যেতে বলছি। হ্যাঁ। সাদা কাগজে রীতিমতো বেড রেস্ট লিখতে বাধ্য হন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী এবং এই গোটা বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন একবার শোনাই। দুটো বিষয় আছে। একজন সরকারি হসপিটালের ডাক্তারবাবুরা তারা কি এইভাবে বাড়িতে গিয়ে কোনো একজনকে সার্ভিস দিতে পারেন, যে ক্ষেত্রে তিনি একজন বিধায়ক নন, একজন এমপি নন? সাধারণ মানুষ যদি অসুস্থ হয় তাদের বাড়িতে এইভাবে ডাক্তারবাবুরা যাবেন? তো পশ্চিমবঙ্গের হেলথ সার্ভিস যে আইন আছে সেই আইনে ডাক্তারবাবুরা কিভাবে গেলেন, প্রথম প্রশ্ন হচ্ছে এইটা ওঠে। দ্বিতীয় বিষয়, এইভাবে ডাক্তারবাবুদেরকে ঢাল করে
অনুব্রত মণ্ডল বাঁচার চেষ্টা করছেন বহুদিন ধরে। তবে আজকে বুধবার, আমি গতকালই বলেছিলাম মঙ্গলে উষা বুধে পা, কেষ্ট তুই জেলে যা। জেলে যাওয়ার সময় চলে এসেছে, কোনোভাবেই বাঁচতে পারবেন না। এবং ওনার জন্য ভেতরে পার্থ চট্টোপাধ্যায় আগে থেকে অপেক্ষা করছে। দুই বন্ধুর আবার দেখা হবে এবং আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি। খুব তাড়াতাড়ি সেই দিনে আসবে, হয় আজ না হয় আগামীকাল। এর বাইরে উনি বাঁচতে পারবেন না, ডিম বাড়াতে পারবেন না নিজের। গতকাল অনুব্রত মণ্ডলের বাড়িতে তার চিকিৎসার জন্য যান বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তিনি অনুব্রত মণ্ডলকে বেড রেস্টের পরামর্শ দেন, যা নিয়ে শুরু হচ্ছে বিতর্ক। সাদা কাগজে প্রেসক্রাইব করার নির্দেশ দিয়েছিলেন হাসপাতালের সুপার। সিএনএর মুখোমুখি হয়ে জানালেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী, যিনি গতকালকে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। আজকে ওনার সঙ্গে কথা বলবো। কালকে আপনি বলেছিলেন যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতালের সুপার আপনাকে যাওয়ার নির্দেশ দিয়েছিল, তাই গিয়েছিলেন। নির্দেশটা কি ছিল সুপারের? সুপারের নির্দেশ ছিল যে অনুব্রত মণ্ডল খুব অসুস্থ এবং একটা মেডিকেল টিম গঠন করা হচ্ছে, এমার্জেন্সি মেডিকেল টিম, এবং সেই কারণে আপনি চলে আসুন অনুব্রত মণ্ডলের বাড়িতে। অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে সেখানে গিয়ে ওনাকে চেক আপ করুন। তা আমি স্যারকে বলি যে যদি অসুস্থ হয় তাহলে ওনাকে হসপিটালে আসতে বলুন, কারণ ওনার তো শারীরিক অনেকগুলো মেডিকেল প্রবলেমও আছে। সেখানে মেডিসিনের লোক থাকবে, আমরা থাকবো, সিস্টার থাকবে। তো উনি বলেন যে না, মেডিসিনের প্রবলেমগুলো অতটা মেজার না, ওনার ফিস্টুলার প্রবলেমটা হচ্ছে মেটার। আপনি হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছিলেন প্রথমে, দিয়েছিলাম। সেটা উনি কি বললেন? উনি বললেন যে না, আপাতত আপনি ওনার বাড়িতে গিয়েই দেখুন। কিন্তু আরেকটা হচ্ছে যে এমনি যেহেতু আপনি সরকারি হাসপাতালের একজন চিকিৎসক, বাড়িতে তো যাওয়ার কোনো নিয়ম আপনাদের নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ রুলগুলো আমি বলতে পারবো না, হয় না। অ্যাডমিনিস্ট্রেটিভ রুলগুলো এটা বুদ্ধদেব মুর্মুই বলতে পারবে। আচ্ছা, কারণ আমি তো অ্যাডমিনিস্ট্রেটর নই, আমি মেডিকেল অফিসার। বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, প্রেসক্রাইব করেছিলেন, ঠিক কি ছিল? প্রেসক্রাইব কি ছিল? হাসপাতালের প্রেসক্রিপশন কি ছিল? না, আমি এটাও বুদ্ধদেব মুর্মু স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আমি যে লিখবো, আমি কিসে লিখবো? তাহলে হাসপাতাল থেকে অনুব্রত মণ্ডল স্যারের নামে, অনুব্রত মণ্ডলের নামে একটা পেপার ইস্যু করা হোক, একটা টিকিট ইস্যু করা হোক। বললেন না, হাসপাতাল থেকে কোনো টিকিট ইস্যু করা হবে না, আপনি একটা ব্ল্যাঙ্ক পেপারে লিখে দিন। সেই সমস্ত কল রেকর্ডিং আমার কাছে আছে। ওইগুলো কি করা যায় ব্ল্যাঙ্ক পেপারে প্রেসক্রিপশন? আই ডোন্ট নো, এই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। বেড রেস্ট প্রয়োজন কি ছিল? আপনি দেখে কি মনে? দেখুন, আমি গেছি একজন মেল সিস্টার বা মেল নার্সের সাথে। সেখানে গিয়ে দেখি ওনার কিছু কিছু শারীরিক অসুস্থতা আমি লক্ষ্য করেছি। এবার একদিনেও তো মানুষ খারাপ হয়, কিন্তু আমি দেখেছি যে ওনার ফিস্টুলাটা একটুখানি ইনফেক্টেড ছিল, বাইল্যাটারাল চেস্ট হুইজ ছিল, সিস্টোলিক বিপিটা 158 ছিল, সিভিয়ার অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ছিল। এবং উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, বিইং সভাপতি, ওনার নিজের বাড়িতে, যে আমাকে 14 দিনের বেড রেস্ট লিখে দিন। সেখানে একজন মেল সিস্টারের সাথে থাকা অবস্থায় আমার সেই রিকোয়েস্ট খণ্ডন করতে আমি পারিনি। আচ্ছা, মানে অনুব্রতবাবু রিকোয়েস্ট করেছিলেন যে বেড রেস্ট লেখার জন্য। কলকাতা যাওয়ার মতো পরিস্থিতি ছিল না ওনার শরীরে? অবশ্যই ছিল, এটা আমি অফ দ্য রেকর্ড বলছি। ছিল। আচ্ছা, আপনি কি আজকে যাবেন হাসপাতালে? না, আজকের দিনটা আমি ছুটি নিয়েছি। কোনো প্রেশার আসছে আপনার ওপর? না। আমরা কথা বললাম ডাক্তার চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে। তিনি পরিষ্কার জানালেন যে কোথাও একটা যে সুপারের যে নির্দেশ ছিল, সেই নির্দেশটাই কিন্তু উনি ফলো করেছেন। এবং সেক্ষেত্রে যে প্রেসক্রিপশন করা, যে হাসপাতালে কোনো প্রেসক্রিপশন ছিল না, একটা সাদা ব্ল্যাঙ্ক পেপারে তিনি প্রেসক্রাইব করেছেন। এবং অনুব্রত মণ্ডলের রিকোয়েস্টেই তিনি বেড রেস্ট কথাটা লিখতে বাধ্য হয়েছিলেন। ক্যামেরায় সুময় দাসের সঙ্গে অমরনাথ ও মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, বোলপুর। হাসপাতালের ডেপুটি সুপার জানালেন শনিবার থেকে ছুটিতে রয়েছেন সুপার। ছুটিতে থাকা অবস্থায় সুপার কিভাবে তিনি অনুব্রতর বাড়িতে চিকিৎসক পাঠানোর নির্দেশ দিতে পারেন, এ বিষয়ে জানতেন না ডেপুটি সুপার। যা করেছেন সুপার করেছেন, বিস্ফোরক মন্তব্য ডেপুটি সুপারের। সুপারকে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সুপারের ভূমিকা নিয়ে কার্যত ডেপুটি সুপার তিনি জানিয়েছেন সুপার ছুটিতে রয়েছেন। তারপরে প্রশ্ন উঠছে, তাহলে সুপার বুদ্ধদেব মুর্মু তিনি কিভাবে চিকিৎসক পাঠাতে পারলেন, নির্দেশ দিতে পারলেন অনুব্রত মণ্ডলের বাড়িতে
চিকিৎসক টিম পাঠানোর এবং সুপারের ভূমিকা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। যদি এই বিষয়ে তিনি কিছুই জানতেন না, পাল্টা মন্তব্য ডেপুটি সুপারের। আমি বলতে মানে কবে থেকে ছুটিতে আমি বলতে পারবো না উনি কোথায় আছেন, আমি বলতে পারবো না। হাসপাতালে সুপার তিনি কোথায় আছেন সেটা হাসপাতাল চলাকালীন বলা যাচ্ছে না, একটা ভয়ঙ্কর বিষয়। এটা হাসপাতালে অ্যাডমিনিস্ট্রেশন উনি ছুটিতে আছেন, উনি শনিবার বাড়ি গেছেন। কতদিনে ছুটিতে আছেন এরকম এটা বলতে পারবো না। গতকালকে কি উনি ছিলেন? গতকালকে দীপ্তেন্দু যত চার্জে আছেন আপনি ডক্টর দীপ্তেন্দু দত্তকে জিজ্ঞেস করুন। গতকালকে উনি ছিলেন? সম্ভবত ছিলেন না। আচ্ছা, হাসপাতালে যে চিকিৎসক পাঠানো হয়েছিল এটা আপনি জানতেন অনুব্রত মণ্ডলকে দেখানো? জানতাম। আপনার অ্যাবসেন্সে হয়েছে, আপনার অনুপস্থিতিতে হয়েছে। আমি পরে শুনেছি, এটা খবরে দেখেছি। একটা বিষয় হচ্ছে এখান থেকে কেউ কি হাসপাতাল থেকে কোনো চিকিৎসক বাইরে গিয়ে চিকিৎসা করতে পারে? এটা যা করার সুপারিনটেন্ডেন্ট করেছেন। না, আপনার নিয়ম কি, মানে অ্যাডমিনিস্ট্রেশন নিয়মটা কি এরকম? এটা বাইরে ডাকা যেতে পারে? সেটা সুপারিনটেন্ডেন্ট যেটা মনে করেছেন সেটা করে, আমি এটা বলতে পারবো না। সুপার ছুটিতে থাকাকালীন কি এরকম কোনো ডিসিশন নিতে পারে? কাউকে অর্ডার দিতে পারে ওভার দ্য ফোন? সেটা আমি বলতে পারবো না, সেটা আপনি ওনাকেই জিজ্ঞেস করবেন। এটা ঠিক আছে। হাসপাতাল থেকে কোনো চিকিৎসক বাইরে গিয়ে চিকিৎসা করতে পারে? এটা যা করার সুপারিনটেন্ডেন্ট করেছেন। না, আপনার নিয়ম কি, মানে অ্যাডমিনিস্ট্রেশন নিয়মটা কি এরকম? এটা বাইরে ডাকা যেতে পারে? সেটা সুপারিনটেন্ডেন্ট যেটা মনে করেছেন সেটা করে, আমি এটা বলতে পারবো না। বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর একাধিক বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে পাল্টা যখন জানাচ্ছেন ডেপুটি সুপার কিছুই জানেন না, গোটা বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শোনাবো তার প্রতিক্রিয়া। ওইসব বিশেষ করে বীরভূম জেলাতে আইন কানুন প্রশাসন ও কোনো কিছু নেই, কেষ্টদাই শেষ কথা। আর আজ নয়, এর আগে হয়তো আপনারা দেখেছেন এসপি আর ডিএম দুজনেই পার্টি অফিসে গিয়ে বসে আছেন, তার সামনে ছাত্রের মতো। উনি উপরের চেয়ারে বসে আছেন, ওনারা নিচের চেয়ারে বসে আছেন, তার সঙ্গে চুপচাপ। যেখানে এসপি ডিএম গিয়ে স্যালুট লাগায় পার্টি অফিসে, ওরা বাকিরা তো কোথাকার কে। কেন ওখানে আইন কানুন বলতে একটাই, অনুব্রত মণ্ডলের ইচ্ছাটাই শেষ কথা। সেভাবে চলে এসছে একদিন, এতদিন এটাও তাই হয়েছে, কারণ না বলার উপায় নেই। তাই তো সুপারের কাছে ফোন গেছে, সুপার হয়তো ডাক্তারকে পাঠিয়েছেন, ডাক্তারের দোষ নেই, সুপারও বাধ্য হয়েছে। আর এটাই শেষ কথা। সেই জন্য 10 বার ডাকলেও সিবিআই কাছে হিম্মত দেখান, তারপরে বাড়িতে থাকে। সুপার ছুটিতে থাকা এই মুহূর্তে হাসপাতালের দায়িত্বে রয়েছেন ডেপুটি সুপার দীপেন্দু দত্ত। অনুব্রত বাড়িতে চিকিৎসক যাওয়া নিয়ে তিনি কিছুই জানেন না বলেও জানিয়েছেন। তিনি বলেন, আমি পাঠাইনি, আমাকে জিজ্ঞাসা করেও কেউ যায়নি। পুরো ঘটনা তার অজ্ঞাতেই হচ্ছে। হাসপাতালের চার্জে থাকাকালীন চিকিৎসকদের এই বক্তব্যে নতুন করে এখন বিতর্ক তৈরি হচ্ছে। এই হাসপাতাল থেকে 2 দফায় 2টো মেডিকেল টিম গিয়েছে অনুব্রত মণ্ডলের বাড়িতে, অথচ চার্জে থাকা চিকিৎসক নাকি জানেনই না। তাহলে সুপার কার সঙ্গে কথা বলে টিম পাঠালেন? উঠছে একাধিক প্রশ্ন। এটা আমি বলতে পারবো না, আমি পাঠাইনি, আমার এটা ঠিক আমার নলেজ বলতে পারবো। কিন্তু আপনি তো এখন চার্জে রয়েছেন। না, আমি নলেজ নেই, আমি পাঠাইনি তো। আমার নাম কি আমাকে বলেছে কি আমি পাঠিয়েছি? ভারত নাম করছেন বুদ্ধদেব মুর্মু। হ্যাঁ, কে পাঠিয়ে আমি বলতো, আমার নলেজে নেই ব্যাপারটা তো। কিন্তু উনি তো চার্জে দিয়ে গেছেন আপনাকে। আমাকে চার্জ দিয়ে গেছে, আমি তো অর্ডার করিনি। আমি কি অর্ডার করেছি কিছু? আমি তো কোনো অর্ডার করিনি। বুদ্ধদেব মুর্মুবাবু কতদিন ধরে ছুটিতে রয়েছেন? 6 তারিখ থেকে ছুটিতে আছেন, 6 থেকে 10 অবধি লিভ নিয়েছেন। তারপর থেকে আমি দায়িত্বে আছি। কিন্তু আপনাদেরকে কি বলে গেছিলেন উনি, চন্দ্রনাথ অধিকারী যিনি গেছিলেন? না, ওনার সাথে আমার কোনো কথা, লিভে আছেন, আমি কি করে জানবো? আমার সাথে কোনো কথা হয়নি। তিনি অভিযোগ করছে যে বুদ্ধদেব মুর্মু বাবু ওনাকে বলে। সেটা উনি বলতে হবে, সেটা আমি বলতো। আমি তো কী করবো? চন্দ্রবাবুকে কে বলেছে, কি করেছে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। দেখে কি যাওয়া সম্ভব? মানে হাসপাতালে ডিউটি ছেড়ে একজনের বাড়িতে গিয়ে তাকে চিকিৎসা করা। দেখুন, সে ডিউটিতে ছিল কি, তার ডিউটি ছিল কি ছিল না, এই ব্যাপারটা আমি বলতে পারবো না। প্র্যাকটিসিং ডক্টরস যদি হয়, তিনি চেম্বারে প্র্যাকটিস করবেন না কার বাড়িতে গিয়ে পেশেন্ট দেখবেন, সেই ব্যাপারে আমার তো কোনো বক্তব্য আমি কিছু বলতে পারবো না। হাসপাতালের সুপার বলছেন ওপরতলা নির্দেশে এই কাজ করতে হচ্ছে, কিন্তু কেই ওপরতলা? হাসপাতালের সুপার থেকে ডেপুটি সুপার প্রত্যেকেই নাম নিচ্ছেন একে অপরের, কিন্তু কার নির্দেশে এই ওপরতলার বিষয় এখনো পর্যন্ত দ্বন্দ্ব। ইতিমধ্যেই একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। কার্যত বুদ্ধদেব মুর্মু তিনি বলছেন ওপরতলার নির্দেশ বোলপুর হাসপাতালের
সুপার চন্দ্রনাথ অধিকারী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলের বাড়িতে যাওয়ার জন্য, গিয়েছিলেন। অন্যদিকে ডেপুটি সুপার সব্যসাচী ঘোষ তিনি বলছেন গোটা বিষয়ে আমি জানি না, আমি যেতে বলিনি। দীপেন্দু দত্ত তাঁরও সেই একই বক্তব্য। তাহলে প্রশ্নটা উঠছে, একে অপরের দিকেই বিষয়টির দায় এড়ানোর চেষ্টা। ওপরতলার নির্দেশে পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক টিম। গতকাল তিনি ক্যালকাটা নিউজকেও একই প্রসঙ্গ জানিয়েছিলেন বুদ্ধদেব মুর্মু। তাহলে প্রশ্ন উঠছে, কেই ওপরতলা?